আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? বরাবরের মতো আজকেও কিন্তু আমরা আবার চলে আসলাম তোমাদের জন্য একটি ফ্রি বিজ্ঞান ক্লাস নিয়ে। তোমাদের সাথে কিন্তু আমার পূর্বেও দেখা হয়েছিল এবং আজকে আবারও দেখা হয়ে গেল। তোমরা যারা জয়েন করেছো দ্রুত তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও এবং লাইভটি শেয়ার করে দাও, যেন তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরাও ক্লাসটি দেখার এবং করার সুযোগ পায়। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। তোমরা হাসি কমেন্ট করেছো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? তোমরা প্লিজ সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং সর্বোচ্চ শেয়ার করতে হবে। কিন্তু আজকে সর্বোচ্চ শেয়ার করলে তোমাদের জন্য লাস্টে কিন্তু একটা সুখবর থাকবে। এবং তোমরা দ্রুত জয়েন হয়ে যাও প্লিজ। আজকে কিন্তু 100-র উপরে জয়েন হলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেব তোমাদের জন্য। আজকে আমরা নিয়ে এসেছি কি ফ্রি বিজ্ঞান ক্লাস। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা কিন্তু প্রায় শেষের দিকে। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হলেই কিন্তু আমাদের আবার ভর্তি যুদ্ধ শুরু হয়ে যাবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলে খুব দ্রুতই নার্সিংয়ের পরীক্ষা হয়ে যায়। এজন্য তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবে এবং অনেকেই আছো আমার ছোট ভাই বোনেরা যারা এবার সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, আমাদের কিন্তু অলরেডি সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনো ঘরে বসে আছো, সময় নষ্ট না করে তোমরা এখনই কিন্তু আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের কিন্তু ফার্মগেট শাখায় অনলাইনে ভর্তি চলছে। তোমাদের কিন্তু অফলাইনে এখন ক্লাস করতে হবে না। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ যে তোমরা কিন্তু ঘরে বসে থেকে আমাদের ক্লাসটি দেখার, করার এবং নিজেকে যাচাই করার সুযোগ পাবে যে আসলে তোমার প্রস্তুতি সেকেন্ড টাইম হিসাবে তোমার প্রস্তুতি কতটুকু। তোমাকে কিন্তু যারা তোমরা আসলে সেকেন্ড টাইমার পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যে তোমাদের কিন্তু এবার আসলে মিস করার কোনো সুযোগ নেই। এবারের নার্সিং ভর্তি পরীক্ষায় একটা সিট কিন্তু তোমাকে বরাদ্দ করতেই হবে তোমার নিজের জন্য, কারণ তুমি সেকেন্ড টাইমার, তোমার কিন্তু আর পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। সেজন্য তোমরা দ্রুত তোমার বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দাও এবং সর্বোচ্চ শেয়ার চাই। আজকের ক্লাসটি যেন সর্বোচ্চ শেয়ার হয়। ইসরাত জাহান ইমা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আমরা চাই যে তোমরা ভালো থাকো। তোমাদের ভালো থাকার জন্যই কিন্তু আজকে আমরা আমাদের ফ্রি বিজ্ঞান ক্লাসটি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। অতএব তোমাদের যেটা করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। তোমাদের সকল বন্ধুদেরকে মেনশন দাও। শারমিন আক্তার বাঁধন, কিউট পুতুল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। অন্বেষা বাইদে, আদাব আপু। অধরা প্রান্তি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হাসি দেখতে পাচ্ছি। শামনি আক্তার, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করেছো। তোমরা দ্রুত আরও একটু জয়েনের সংখ্যাটা বাড়াও। তোমরা যদি জয়েনের সংখ্যাটা বাড়াও সেক্ষেত্রেই আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত বিজ্ঞান ক্লাসটিতে চলে যাব, যেখানে রয়েছে কি আমাদের সর্বাধিক কমন পাওয়ার নিশ্চয়তা। তোমাদের যেটা করতে হবে, যদি আমাদের এখানে ভর্তি হতে যাও, আমি কিন্তু তোমাদের অলরেডি বলেছি যে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের পেজে নক করতে হবে। এবং যদি তোমরা এই স্লাইডগুলো পেতে চাও এবং আমাদের কিন্তু পরীক্ষার আগে তোমাদের জন্য সাজেশন, বই, তারপরে শিট এবং টিচার্সদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করার সুযোগ, এটা কিন্তু শুধুমাত্র আমরাই তোমাদেরকে প্রোভাইড করবো। সো দেরি না করে তোমরা যেটা করবা সেটা আমাদের পেজে নক দিবে ভর্তির জন্য, কারণ তোমার কিন্তু বসে থাকার সুযোগ নেই। অলরেডি তোমার মাথায় রাখতে হবে যে ইন্টার পরীক্ষা শেষ হয়ে গেছে। চোখ বন্ধ করে সকালে কিছুদিন পরেই দেখবা যে কি আমাদের আবার ভর্তি পরীক্ষা, ভর্তি যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই ভর্তি যুদ্ধে যদি তুমি জয়ী হতে চাও, অবশ্যই কিন্তু তোমাকে আমাদের সাথে যুক্ত থাকতে হবে। হাসি, সজীব মণ্ডল,
ইমরান ইমরান অর্পিতা রানী বর্মন, আদা পাপু। হ্যাঁ, তোমরা অনেকেই জয়েন করেছো, আমি চাচ্ছি যে তোমরা আরো একটু বেশি জয়েন করো। আরো বেশি জয়েন হলে কিন্তু ক্লাসটি, তোমরা যত বেশি দ্রুত জয়েন হবে তত দ্রুতই কিন্তু আমাদের ক্লাসটি শুরু হয়ে যাবে। দ্রুত জয়েন হয়ে যাও সবাই, দ্রুত জয়েন হলেই কিন্তু আজকের ক্লাসটি আমরা শুরু করে দেব। আজকে কিন্তু আমরা বিজ্ঞান থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ব, যেগুলো আসলে আমাদের সর্বাধিক কমন আসবে। হ্যাঁ, তোমরা, আমি তো দেখছি তোমাদের আসলে রেসপন্স খুবই কম। তোমরা দ্রুত আসলে একটু জয়েন করো, তোমাদের আর একটু সংখ্যা বাড়লেই আমরা কিন্তু আজকের ক্লাসটি শুরু করে দেব। আর একটু তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, শেয়ার করো, এবং যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা আমাদের এই যে পেজে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে, অথবা আমাদের পেজে হচ্ছে নক দিতে পারো। জান্নাতুল মাওয়া, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আসলে তোমরা দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও যেন সবাই দ্রুত জয়েন হতে পারে। আর একটু সংখ্যাটা বাড়াও। হ্যাঁ, আর একটু সংখ্যাটা বাড়লেই কিন্তু আজকে আমরা ক্লাস শুরু করে দেব। বিজ্ঞান নিয়ে তোমাদের মধ্যে যত ভয়, এই সব ভয়কে জয় করব কি আজকের আমরা সেরা বিজ্ঞান ক্লাসের মাধ্যমে। আরিফা খান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বিজ্ঞান নিয়ে যত ভয় সব কিন্তু কমে যাবে আজকের ক্লাসের মাধ্যমে। চলো আমরা, তোমরা দ্রুত মেনশন করতে থাকো বন্ধুদেরকে এবং জয়েন হও। আমরা আমাদের আজকের ক্লাসটিতে চলে যাই। আচ্ছা, আজকের ক্লাসটিতে আমরা চলে যাই। দেখো আমাদের আসলে আজকের ক্লাসটিতে কি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আজকে প্রশ্ন অ্যানালাইসিস করব। হ্যাঁ, যে আমরা আজকে যে প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এমন টাইপের প্রশ্ন আজকে আমরা পড়বো। কারণ তোমরা দেখে থাকবে যে বিগত বছরের প্রশ্ন কিন্তু আমাদের আসলে অনেক কমন আসে। জ্যোতি আক্তার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কিন্তু জয়েনের সংখ্যাটা আমি দেখছি কমে যাচ্ছে, দ্রুত জয়েন হতে হবে, বন্ধুদেরকে মেনশন দাও। চলো আমরা ক্লাসে যাই। মানুষের দৃষ্টির জন্য কোন ভিটামিন প্রয়োজন? আমরা চোখে দেখতে পাই কিসের মাধ্যমে বলো তো? চোখের মাধ্যমে। আমরা বলি যে চোখের দৃষ্টির মাধ্যমে কিন্তু আমরা সকল জিনিস দেখতে পাই। এখন সেই চোখেই যদি আমাদের দৃষ্টি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা সম্ভব হবে না। দেখো, দেখার জন্য কোন ভিটামিন প্রয়োজন? আমাদের ভিটামিন আছে কি অনেকগুলো, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই। এখন আমাদের সর্বপ্রথম, আমি জানি তোমরা আসলে অ্যান্সারটা জানো, আমি চাইবো যে তোমরা সকলে সঠিক আনসার দাও। সঠিক আনসার। আমি তোমাদের একটা কথা বলে রাখি যে হচ্ছে সর্বোচ্চ শেয়ার এবং যে সব থেকে বেশি সঠিক অ্যান্সার করতে পারবা তার জন্য কিন্তু ভর্তিতে আমরা কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করতে পারি। যদি তোমরা সর্বোচ্চ শেয়ার এবং সঠিক উত্তর এবং হচ্ছে সর্বোচ্চ বেশি বন্ধুদের মেনশন দাও, সেক্ষেত্রে তুমি কিন্তু ভর্তির সময় কিছুটা ডিসকাউন্ট পাবে। চলো আমরা ক্লাসে যাই। তোমরা কিন্তু কমেন্ট করো, সঠিক উত্তরটি কমেন্ট করে দাও যে কোন মানুষের দৃষ্টির জন্য কোন ভিটামিন প্রয়োজন। তোমরা নিশ্চয়ই জানো। দেখি তো কে কে আনসার করেছো সঠিক আনসার। দেখো আমাদের প্রথমে কি আছে? ভিটামিন বি। আসলে ভিটামিন বি কি করে? ভিটামিন বি, ভিটামিন ডি, সি এবং এ। দেখি আমাদের ভিটামিন বি সেটা হচ্ছে আমাদের কোষ বিপাকের কাজ করে। ভিটামিন ডি কি করে? হাড় গঠন করে। ভিটামিন ডি হাড় গঠন করে। এবং ভিটামিন সি রোগ প্রতিরোধ করে। তোমরা দেখে থাকবা যে ভিটামিন আমাদের অনেক প্রায়শই পরীক্ষায় আসে যে স্কারভি রোগ কেন হয়, তারপরে হচ্ছে ভিটামিন সি এর অপর নাম কি। এই ভিটামিন সি এর কারণে কিন্তু কি হয় জানো? স্কারভি। ভিটামিন সি এর
অভাবে স্কারবি রোগ হয়। এবং এই প্রায়শই পরীক্ষায় আসে যে ভিটামিন সির অপর নাম কি? ভিটামিন সির অপর নাম হচ্ছে অ্যাসকর্বিক। ভিটামিন সির অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এটা কিন্তু প্রায়ই আমাদের পরীক্ষায় আসে। আর রইল কি? ভিটামিন এ। আমাদের কিন্তু ভিটামিন এর অভাবে কি হয়ে থাকে? রাত কানা রোগ হয়ে থাকে। যারা হচ্ছে সাধারণত দেখতে বা চোখে সমস্যা হয় তাদের কিসের কারণে হয়? ভিটামিন এর অভাবে। তাহলে দেখো এটা কিন্তু আমরা সহজেই মনে রাখতে পারবো যে ভিটামিন বি এর অভাবে, ভিটামিন বি হচ্ছে কোষ বিপাকের কাজ করে। ভিটামিন ডি হচ্ছে আমাদের বডিতে যে হাড়, হ্যাঁ হাড়গুলো রয়েছে সেই হাড় গঠন করে। এবং ভিটামিন সি আমাদের দেহের রোগ প্রতিরোধ করে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে যে রোগগুলো হয় সেগুলো কি? স্কারবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। প্রায় পরীক্ষায় আসে স্কারবি কেন হয়? ভিটামিন সি এর অভাবে। এবং ভিটামিন সি এর অপর নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। আর আমাদের হচ্ছে কোন ভিটামিনের অভাবে, কোন ভিটামিনের? কৃষ্ণা বিশ্বাস, আয়েশা সিদ্দিকা যে ভাই, হ্যাঁ তোমরা সঠিক আনসার করেছো। তোমরা আরো বেশি জয়েন করো। দেখো মানুষের দৃষ্টির জন্য কোন ভিটামিন প্রয়োজন? সেটা হচ্ছে কি? ভিটামিন এ। সব তাহলে কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন এ। আমরা কিন্তু পড়ার সাথে সাথে মুখে মুখে বলবো, তাহলে কি হবে? মুখের চর্চা। দেখো আমাদের পড়া কিন্তু কয়েক রকমের ভাবে হয়। একটা হচ্ছে কি? চোখে দেখার মাধ্যমে, এবং কানে শোনা, এবং মুখে বলা। এই তিন মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে আমাদের যে পড়াশোনা বা হচ্ছে যাই বলো না কেন আমরা মনে রাখতে পারি। একটা কি? চোখে দেখা, মুখে বলা এবং কানে শোনা। তুমি যখন আমার সঙ্গে সঙ্গে বলবে যে ভিটামিন এ এর অভাবে আসলে আমাদের চোখের দৃষ্টি হারায় বা হচ্ছে রাতকানা রোগ হয়, তখন তুমি একটা হচ্ছে কি? বোর্ডে ভিজুয়ালাইজ করতে পারতেছো, দেখতেছো, কানে আমার কথা তুমি শুনতেছো এবং মুখে আমার সঙ্গে সঙ্গে বলতেছো। সো এভাবেই কিন্তু তোমার পড়াটা মনে থাকবে। আমরা কিন্তু এভাবেই পড়াশোনা করেছি, হ্যাঁ মুখে বলে, কানে শুনে এবং হচ্ছে কি চোখে দেখে। এভাবেই কিন্তু তোমার পড়াশোনা বেশি মনে থাকবে। তোমরা আরো নেক্সট প্রশ্নে যাই। ডিএনএ এর পূর্ণ রূপ কি? আমি জানি এই প্রশ্নের অ্যান্সার তোমরা অলমোস্ট সবাই জানো। দ্রুত তোমরা সবাই এই প্রশ্নের অ্যান্সারটা করবে, আই হোপ। হ্যাঁ আই হোপ তোমরা এটা অ্যান্সার করতে পারবে। আজকে সর্বোচ্চ যে কমেন্ট করবে এবং শেয়ার করবে তার জন্য কিন্তু আমি প্রথমেই বলেছি তোমরা ভর্তি হতে কিন্তু কিছুটা ডিসকাউন্ট পাবে। সব থেকে বেশি যে কমেন্ট এবং শেয়ার করবে শুধুমাত্র তার জন্য কিন্তু আজকে কি রয়েছে? ভর্তিতে ডিসকাউন্ট পাবে। সো চলো আমাদের দেখে নিই সঠিক আনসারটা কি হবে। তোমরা সঠিক আনসারটা করো তো, দেখি সঠিক আনসার কি হবে। দেখি কে কে পারো। আমি জানি এটা তোমাদের পারার কথা যে ডিএনএ এর পূর্ণরূপ কি? হাসি হচ্ছে বি। ডিএনএ বলতে কি বোঝায়? ডিএনএ হচ্ছে ডি অক্সি রাইবো। তুমি শুধু আমার আনসার বি। হ্যাঁ তোমরা সবাই আনসার করতে থাকো। তারপরে আমি আনসার তো বলবোই, আনসারের সাথে তোমাদেরকে আরো কিছু ইনফরমেশন দেবো, যেন ডিএনএ থেকে যে প্রশ্ন আসুক না কেন তোমাকে কেউ আটকাইতে পারবে না, তুমি সকল আনসার করতে পারবে। নাহিদা ইভা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঠিক আনসার করতে হবে, এখন সালাম দেওয়ার সময় নেই, এখন হচ্ছে কি সঠিক আনসার করতে হবে। সঠিক আনসার করো এবং কমেন্ট করো সবাই। দেখি আসলে ডিএনএটা কি? ডিএনএটা হচ্ছে কি? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। যেটা আমরা যে বলি না যে আমি দেখতে কি আমার বাবার মতো বা হচ্ছে আমার মায়ের মতো আমার বৈশিষ্ট্য, এই যে আমাদের যে বংশগতির ধারক ও বাহক সেটা হচ্ছে ডিএনএ বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলতে পারি? বংশগতির ধারক ও বাহক। আমাদের প্রতিটি জীবের কোষে কি থাকে? প্রতিটি জীবের কোষে ডিএনএ থাকে। প্রতিটি জীবের কোষে ডিএনএ থাকে, যেটা হচ্ছে আমরা বলি না জিন, সেই জিন হিসাবে থাকে। কি হিসাবে? জিন হিসাবে থাকে। এই যে আমাদের চুলের রং, তারপর হচ্ছে চোখের রং, হ্যাঁ এই সব কিছু কিন্তু কিসের মাধ্যমে নির্ধারিত হয়? ডিএনএ এর মাধ্যমে। কিসের মাধ্যমে? ডিএনএ এর মাধ্যমে। অর্থাৎ মানুষ থেকে শুরু করে, কি থেকে? মানুষ থেকে শুরু করে ব্যাকটেরিয়া। তোমরা এই জিনিসগুলো কিন্তু
নোট করে রাখবে, মানুষ থেকে শুরু করে ব্যাকটেরিয়া সকল জীবের যে বংশগতির ধারক ও বাহক সেটা হচ্ছে কি একমাত্র ডিএনএ। তাহলে ডিএনএ কে যদি তোমার প্রশ্নে আসে যে হচ্ছে জীবের বংশগতির ধারক ও বাহক কে, সেটাকে ডিএনএ। তারপরে হচ্ছে মানুষের কোষে এবং মানুষ এবং ব্যাকটেরিয়া সকল ধরনের জীবে কি পাওয়া যায়, ডিএনএ হচ্ছে ডিএনএ পাওয়া যায়। ডিএনএ কি নামে কি হিসাবে থাকে আমাদের দেহে, জিন হিসাবে থাকে, যা হচ্ছে কি আমাদের বংশগতির ধারক ও বাহক এবং আমাদের চুলের রং, তারপর হচ্ছে চোখের রং, এগুলো নির্ধারণ করে কে, জিন। দেখবা তোমরা অনেকেই দেখতে তোমার বাবার মতো, বা তোমার চোখের রং তোমার বাবার মতো, একদম হুবহু তুমি তোমার বাবার কপি বা মায়ের কপি। এটা হয় কিভাবে, ডিএনএ এর মাধ্যমে। ওকে, এখন এই যে ডিএনএ, এখন তাহলে আমি দেখি সঠিক আনসারটা কি। এইটা কি ডি অক্সিরাইবো, বানান ভুল। এইটাও কি বানান ভুল। ডি অক্সাইড নিউক্লিক অ্যাসিড, এটাও বানান ভুল। একমাত্র সঠিক আনসার কি ডি ও এক্স ওয়াই, অক্সি। এই যে বানানটা কিন্তু মনে রাখতে হবে, যে ডি ও এক্স ওয়াই, অক্সি, আর আই, রাই, বি ও বো, রাইবো নিউক্লিক অ্যাসিড। এই বানানটা মনে রাখতে হবে, ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডি অক্সিরাইবো, হ্যাঁ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা দেখি, আমরা তো পারবো তাই না। ডিএনএ থেকে যদি প্রশ্ন আসে জীবনের মানবদেহের বংশগতির ধারক ও বাহককে ডিএনএ, তারপরে ডিএনএ মানুষ থেকে ব্যাকটেরিয়া সকল কোষেই পাওয়া যায়। আর হচ্ছে ডিএনএ কি হিসাবে থাকে, জিন হিসাবে থাকে। আর ডিএনএ এর পূর্ণরূপ কি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। সবচেয়ে ছোট হাড় কোথায়? এটা কিন্তু একদম সহজ একটা প্রশ্ন, যেটা না পারলেই নয়। এটা তোমরা সবাই পারবে, আমি জানি। সবাই কমেন্ট করো তো দেখি। যে হচ্ছে এই যে তোমাদের কিন্তু উপস্থিতি কম, আরো উপস্থিতি বাড়াতে হবে। হ্যাঁ, বন্ধুদেরকে আরো বেশি মেনশন দাও যেন সবাই ক্লাসে জয়েন করে, এবং বেশি বেশি কমেন্ট করতে হবে। যে সব থেকে, আমি তো কিন্তু আগেও বলেছি, সব থেকে বেশি কমেন্ট করে যে বিজয় হবে সে কিন্তু কিছুটা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এবং তোমরা হচ্ছে সবচেয়ে ছোট হাড় কোথায়, এই প্রশ্নের আনসার করে তো দেখি। সব থেকে ছোট হাড়, দেখো আমাদের কি কি আছে অপশনে। আমরা যদি বলি যে হচ্ছে আমাদের কান, আমাদের কি কান, কানে হচ্ছে আমাদের 3টি ছোট ছোট হাড় থাকে। কি থাকে, হাড়। তার মধ্যে নাম্বার 1, দেখো ছোট হাড় কোথায় থাকে এটা আমরা পরে জানবো, আগে আমি এই বেসিক জিনিসটা জেনে আসি। কানে কি থাকে, 3টি হাড় থাকে ছোট ছোট। একটা হচ্ছে ম্যালিয়াস, ম্যালিয়াস, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ইনকাস, নাম্বার 3 হচ্ছে স্ট্যাপিস। কানে কয়টা হাড় থাকে, 3টা। তোমরা কিন্তু এগুলো নোট করে রাখবে যে আমাদের কানে 3টা হাড় থাকে। একটা হচ্ছে কি ম্যালিয়াস, নাম্বার 2 ইনকাস, নাম্বার 3 হচ্ছে স্টাপিস। এই যে এই হাড়গুলো, এই ছোট ছোট হাড়গুলো, দেখো আমরা আসলে কিভাবে কানে শব্দ শুনতে পাই। আমাদের মনে প্রশ্ন আসে না যে আমাদের কানের মধ্যে আমরা কিভাবে শব্দ শুনতে পাই। আমাদের কানের মধ্যে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু আমরা শব্দ শুনতে পাই না, কানের মধ্যে কেমন একটা বিকট আওয়াজ করে। এই যে আমাদের যে ছোট ছোট এই কানের যে হাড়, এই হাড়গুলো হচ্ছে শব্দকে তরঙ্গ আকারে, এই যে তরঙ্গ ঢেউ, কেমন নদীতে কেমন ঢেউ হয়, যে এরকম, তাই না, এরকম ঢেউ আকারে তরঙ্গ আকারে হচ্ছে শব্দগুলো আমাদের কানে পৌঁছে দেয়, যার মাধ্যমে আমরা হচ্ছে কি পাই, শুনতে পাই। তাহলে সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে, কানে। সব থেকে ছোট হাড় কোথায় থাকে, কানে। পায়ে পায়ে হাতে কোনোয়ে সব থেকে ছোট হাড় থাকে না। এই পায়ে হাতে কোনোয়ে তুলনামূলক অনেক বড় বড় হাড় থাকে। মানবদেহের সব থেকে যে বড় হাড় সেটাকে কি বলে, সেটা হচ্ছে ফিমার। তোমাদের অনেক সেই প্রশ্ন আসে যে মানবদেহের সব থেকে বড় হাড় কোনটা, সেটা হচ্ছে কি ফিমার। আর সব থেকে ছোট হাড় কানের হাড়।
কি কি নাম কি? ম্যালিয়াস, ইনকাস, স্টাপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টাপিস। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ জি, সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার। তোমরা দেখছি অনেকেই সঠিক আনসার করেছো। সামিরা জাহান, মা আমার স্বপ্ন, কৃষ্ণা বিশ্বাস, নাহিদা ইভা, ফিমার। হ্যাঁ হ্যাঁ, তোমরা আসলেই সবাই আসলে পড়াশোনা করে দেখলেই বোঝা যায় যে তোমরা সবাই সঠিক অ্যান্সার করেছো। তাহলে সব থেকে বড় হাড় কোনটা? ফিমার। আর সব থেকে ছোট হাড় কানের 3টা হাড় কোনগুলো? ম্যালিয়াস, ইনকাস এবং স্টাপিস। রাইট। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা যাই। প্লাজমা রক্তের কত ভাগ? আপু আমার কমেন্ট কি যাচ্ছে? হ্যাঁ, তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি, আরো বেশি কমেন্ট করতে হবে। প্লাজমা রক্তের কত ভাগ? এই প্লাজমা কত ভাগ জানার আগে আমরা একটু পড়াশোনা করে আসি। সেটা হচ্ছে রক্তে তোমার 2টা অংশ থাকে। কয়টা? 2টা অংশে বিভক্ত। নাম্বার 1 হচ্ছে প্লাজমা আর নাম্বার 2 হচ্ছে কণিকা। প্লাজমা আর হচ্ছে কি? কণিকা। এই প্লাজমাতে আমাদের প্লাজমা হচ্ছে কি পানির মতো স্বচ্ছ। হ্যাঁ, এর মধ্যে কি কি থাকে জানো? পানি থাকে, তারপরে হচ্ছে প্রোটিন থাকে, গ্লুকোজ থাকে, হরমোন থাকে। হরমোন থাকে এবং রক্তের যে কোষগুলো আছে না তোমার, আরবিসি, তারপরে হচ্ছে ডাব্লিউবিসি, তারপরে হচ্ছে প্লাটিলেট, এইগুলো তোমার সব কি হয়? এই যে প্লাজমা এর মধ্যে ভেসে থাকে। কিসের মধ্যে? রক্তের 2টা অংশ, একটা প্লাজমা আর একটা হচ্ছে কি রক্ত কণিকা। প্লাজমার মধ্যে কি কি থাকে? পানি, প্রোটিন, গ্লুকোজ, হরমোন, আরো বজ্র পদার্থ, আরো অনেক কিছু থাকে। এবং আমরা তো রক্তের এগুলো জানি তাই না, যে ডাব্লিউবিসি, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, তারপরে হচ্ছে প্লাটিলেট, এই সবগুলোই কিন্তু প্লাজমার মধ্যে থাকে। অর্থাৎ আমাদের যে রক্ত, সেই রক্তের 55%ই হলো প্লাজমা। কত পার্সেন্ট? 55% হচ্ছে আমাদের প্লাজমা। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? খ। প্লাজমা রক্তের কত ভাগ? 55%। রক্তে প্লাজমার ভাগ হচ্ছে কত? 55%। দেখি কে কে সঠিক অ্যান্সার করেছো। সকলকে কিন্তু সঠিক অ্যান্সার করতে হবে। আরিফা খান, কণিকা 2টা, লোহিত রক্তকণিকা এবং হচ্ছে কি শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, রক্তের কণিকা 2টা, একটা হচ্ছে লোহিত, প্লাজমার মধ্যে থাকে পানি, প্রোটিন, গ্লুকোজ, হরমোন, আরবিসি, ডাব্লিউবিসি। আর কণিকার মধ্যে কি কি থাকে? 2টা, লোহিত কণিকা আর হচ্ছে শ্বেত রক্তকণিকা। লোহিত কণিকা এবং শ্বেত রক্তকণিকা। আর এই যে ডাব্লিউবিসি, হ্যাঁ, ডাব্লিউবিসিটা কি করে? ডাব্লিউবিসিটা হচ্ছে জীবাণু ধ্বংস করে, প্লাটিলেট রক্ত জমাট বাঁধে। হ্যাঁ, রাইট অ্যান্সার দিয়েছো। ডাব্লিউবিসিটা কি করে? ডাব্লিউবিসিটা হচ্ছে আমাদের জীবাণু, আমাদের দেহের যে জীবাণু, হ্যাঁ, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের দেহের যে সকল জীবাণু আছে সেই জীবাণুগুলোকে ভক্ষণ করে। এবং এই যে প্লাটিলেট, এই প্লাটিলেটের মূল কাজ কি জানো? প্লাটিলেটটা হচ্ছে আমাদের যখন হাত পা কেটে যায় বা হচ্ছে রক্ত পড়ে কোনো কারণে, তখন এই প্লাটিলেট আমাদের দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। প্লাটিলেটকে বাংলায় বলে কি? অনুচক্রিকা। ডাব্লিউবিসি হচ্ছে কি? শ্বেত রক্তকণিকা। আর আরবিসি কি? রেড ব্লাড সেল বা লাল রক্ত কণিকা। আচ্ছা, তাহলে আমাদের রক্তে প্লাজমার কত? 55%। ওকে,
আচ্ছা দেখি নেক্সট কি, হিমোগ্লোবিন কোন মৌলের সঙ্গে যুক্ত? আমি জানি এই আনসারটা তোমরা সবাই জানো যে তোমার হচ্ছে হিমোগ্লোবিন কোন মৌলের সাথে যুক্ত। হিমোগ্লোবিন মানে কি? হ্যাঁ, হিমোগ্লোবিন মানে কি? তোমরা হচ্ছে আনসার করো তো, হিমোগ্লোবিন বলতে কি বোঝায়? হিমোগ্লোবিন কোন মৌলের সঙ্গে যুক্ত? আনসারটা করার আগে আমরা যদি একটু হিমোগ্লোবিন সম্পর্কে পড়ি, সেটা হচ্ছে কি পড়বো বলো তো? হিমোগ্লোবিন মানে তোমার, হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিনটা হচ্ছে আমাদের রক্তের প্রোটিন, মানে লৌহ জাতীয় প্রোটিন হচ্ছে কি? হিমোগ্লোবিন। আর এই হিমোগ্লোবিনটা কোথায় থাকে বলো তো? লাল রক্তকণিকা বা রেড ব্লাড সেল। হিমোগ্লোবিন কোথায় থাকে? লাল রক্তকণিকা অথবা রেড ব্লাড সেল। হিমোগ্লোবিনের কাজ কি জানো? অক্সিজেন শোষণ ও পরিবহন করা আমাদের মানব দেহে। হ্যাঁ, অক্সিজেন যে পৌঁছায়, কিভাবে পৌঁছায়? এই হিমোগ্লোবিনই কিন্তু আমাদের এই লাল রক্তকণিকার মাধ্যমে আমাদের পুরো শরীরে বা বডিতে অক্সিজেন কি করে শোষণ ও পরিবহন করে। শোনো, প্রথমত কি হয় যে আমাদের যে ফুসফুস, তাই না, ওই ফুসফুস থেকে অক্সিজেন কি হয়? হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। প্রথমে ফুসফুস থেকে অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়। পরবর্তীতে এই রেড ব্লাড সেল যখন আমাদের পুরো বডিতে হচ্ছে রক্ত চলাচল করে, তখন এই রেড ব্লাড সেলে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনটা কি করে পরবর্তীতে আমাদের পুরো শরীরে আস্তে আস্তে স্থানান্তরিত হয়ে যায়। তাহলে প্রথমে কোথা থেকে আসে? ফুসফুস থেকে। ফুসফুস থেকে অক্সিজেন গিয়ে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়, পরে এটি শরীরের বিভিন্ন অংশে হচ্ছে কি করে? আমাদের অক্সিজেন পৌঁছে দেয়। তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যে আমাদের যখন কোনো যদি আমাদের কোনো এখানে ইনজুর হয়, কোনো মাসেল বা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়, তখন দেখবা এখানে নীল হয়ে যায়। নীল কেন হয়ে যায়? কারণ তখন কিন্তু আমাদের এই অংশটাতে হচ্ছে কি হতে পারে না? অক্সিজেন চলাচল করতে পারে না, যার বিধায় ওই অংশটুকু নীল বর্ণ ধারণ করে। তাহলে হিমোগ্লোবিন হচ্ছে কি? লৌহ জাতীয় প্রোটিন। হিমোগ্লোবিন কি? লৌহ জাতীয় প্রোটিন। এজন্য হিমোগ্লোবিন কোন মৌলের সঙ্গে যুক্ত হবে বলো তো? সঠিক অ্যান্সারটা কি হবে? কে কে সঠিক অ্যান্সার করেছো? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? লোহা, তাই না? তাহলে হিমোগ্লোবিন কোন মৌলের সঙ্গে যুক্ত? লোহা বা লৌহ। এখন দেখো যে আমাদের এখানে দেখো কি আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি করে বলো তো? ক্যালসিয়াম হচ্ছে আমাদের হাড় গঠন করে। ক্যালসিয়াম কি করে? হাড় গঠন করে। এই যে তারপরে কি আছে? তামা। তারপরে কি আছে? তামা এবং হচ্ছে দস্তা। এগুলো সব অন্যান্য কাজে ব্যবহৃত হয়, যেমন তামা হাঁড়ি পাতিল বা জিঙ্ক। দস্তা মানে কি? জিঙ্ক। এগুলো আমাদের অন্যান্য কাজে ব্যবহার করতে পারি। আর ক্যালসিয়াম হচ্ছে কি? হাড় গঠনে সহায়তা করে। আর লৌহ হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত থাকে। লৌহ কোথায় যুক্ত থাকে? হিমোগ্লোবিনের সঙ্গে। আশামণি সঠিক অ্যান্সার করেছো। তারপরে হচ্ছে নাহিদা ইভা, অনুচক্রিকা প্লাটিলেট একই। হ্যাঁ, অনুচক্রিকা আর হচ্ছে প্লাটিলেট, ইংলিশে বলে হচ্ছে প্লাটিলেট আর বাংলায় বলে কি? অনুচক্রিকা, যা হচ্ছে কি করে? আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আজকে আচ্ছা আমরা একটু কমেন্ট সেকশনে যাই যে কে কে কমেন্ট করেছো। নাহিদা ইভা, মা আমার স্বপ্ন, অনুচক্রিকা, জ্যোতি আক্তার। আমি দেখতে পাচ্ছি যে জ্যোতি মনে হচ্ছে সব থেকে বেশি শেয়ার করতেছো। নাহিদা ইভা, অনুচক্রিকা, হ্যাঁ নাহিদা, মিস্টেক হয়ে গেছে। নাহিদা ইভা লোহা। তোমরা হচ্ছে হাসি,
তোমাদের কিন্তু আরো বেশি কমেন্ট করতে হবে। আমি দেখছি অনেকেই তোমরা আসলে সঠিক অ্যান্সারগুলো জানো। জ্যোতি আক্তার, ভুল অ্যান্সার দিলে যা হয় আর কি। হ্যাঁ, আচ্ছা কোনো সমস্যা নেই, আপু তো বলে দিচ্ছি সঠিক অ্যান্সারগুলো, তাই না? তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আমার সঙ্গে সঙ্গে তোমরাও সব শিখে যাবে। নাজি আইলাম, নাজিয়া সুলতানা জান্নাত, তুমি মাত্র কেন আসলে? তুমি এতক্ষণ কেন আসনি? আমরা কিন্তু অলরেডি অনেকগুলো প্রশ্ন পড়ে ফেলেছি। অন্তরচন্দ্র দাস, লোহা। হ্যাঁ, অনুচক্রিকার কাজ হলো মা আমার স্বপ্ন রক্ত জমাট বাঁধা। হ্যাঁ, অনুচক্রিকা হচ্ছে আমাদের বা প্লাটিলেট হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। জ্যোতি আক্তার, তবে এই যে প্লাটিলেট, আমাদের কিন্তু একটা প্রশ্ন আসে যে ডেঙ্গু হলে আমাদের যখন কি হয়, ডেঙ্গু, হ্যাঁ, ডেঙ্গু হলে আমাদের কোনটি কমে যায়? আমাদের রক্তের কোন উপাদানটি কমে যায়? বলো তো, তোমরা আনসার করো তো, ডেঙ্গু হলে কোন উপাদান কমে যায়? আমি দেখবো কে কে সঠিক আনসার জানো। পিঙ্কি নাথ, জ্যোতি আক্তার, বলো তো ডেঙ্গু হলে কোন উপাদান কমে যায় আমাদের রক্তের? কেউ কি সঠিক আনসার জানো না? ডেঙ্গু হলে কি কমে যায়? নাহিদা ইভা, কি যে ভালো লাগে। তোমরা বলো তো ডেঙ্গু হলে কি কমে যায়? ডেঙ্গু, আমাদের যখন ডেঙ্গু জ্বর হয়, তোমরা নিশ্চয়ই আশেপাশে দেখতেছো যে হচ্ছে অনেকে ডেঙ্গু জ্বর হচ্ছে, তখন ডক্টর বলে যে এটা কমে গেছে। কি কমে যায় বলো তো? দেখি কে সঠিক আনসার করতে পারো। তার জন্য রয়েছে তার জন্য আমরা সবাই কি করব, একটা হাততালি দেব। শ্যামলী আক্তার, ডেঙ্গু হলে আমাদের বডির কি কমে যায় জানো? সেটা হচ্ছে প্লাটিলেট। ডেঙ্গু হলে কি কমে যায়? প্লাটিলেট বা হচ্ছে কি অনুচক্রিকা। তোমরা দেখবে প্রায় প্রশ্নে কিন্তু না, শ্বেত রক্তকণিকা কমে যায়। নাহিদা ইভা, এটা হচ্ছে ভুল আনসার। ডেঙ্গু হলে শ্বেত রক্তকণিকা কমে যায় না, আমাদের অনুচক্রিকা বা প্লাটিলেট কমে যায়। ডেঙ্গু হলে হচ্ছে আমাদের প্লাটিলেট কমে যায়। জ্যোতি আক্তার, রক্ত কমে যায়, কিন্তু আমাদের প্রশ্নটি থাকবে স্পেসিফিক করে যে রক্তের কোন অংশ কমে যায়, সেটা তোমাকে উল্লেখ করতে হবে যে প্লাটিলেট নাকি অনুচক্রিকা। হয় প্লাটিলেট থাকবে, নয়তো বাংলায় থাকলে অনুচক্রিকা থাকবে। তাহলে অ্যান্সার কি লিখবা? যে প্লাটিলেট অথবা অনুচক্রিকা। অমরচন্দ্র দাস, প্লাটিলেট কমে যায়। হ্যাঁ, শাম্মী আক্তার বাঁধন, অনুচক্রিকা। কৃষ্ণা বিশ্বাস, এই তো তোমরা সবাই সঠিক আনসার জানো। মা আমার স্বপ্ন, প্লাটিলেট কমে যায়। আসলে আমাদের যখন কি হয় হচ্ছে তোমার ডেঙ্গু হয়, তখন প্লাটিলেট বা অনুচক্রিকা কমে যায়। দেখো এবার আসলাম কি, 1 টন সমান কত কেজি? 1 টন সমান কত কেজি বলো তো? 1 টন সমান কত কেজি? দেখি কে কে আনসার পারো। 1 টন সমান কত কেজি আনসার করতে কে কে পারো দেখি তো। 1 টন সমান কত কেজি? দেখো এখানে আনসার আছে অনেকগুলো, 100, 500, 1000, 2000। শোনো, আমরা জানি যে ওজন বা হচ্ছে ভর, হ্যাঁ, ওজন অথবা ভরের যখন কোনো আমরা বড় আকারে মাপি, কি আকারে? বড় আকারে। ওজন অথবা ভর যখন আমরা বড় আকারে মাপি, তখন হচ্ছে আমাদের টন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? টন ব্যবহার করা হয়। যেমন মনে করো যে হচ্ছে গাড়ি, তারপরে ট্রাক, দেখো না ট্রাকে বোঝাই ভর্তি মাল থাকে, অনেক মাল থাকে, যেগুলো আসলে ওই দাড়ি পাল্লাতে 1 কেজি 2 কেজি করে মাপা সম্ভব না। সেই জন্য আমরা কি ব্যবহার করি? টন ব্যবহার করি। হ্যাঁ, যে 1 টন সমান কত কেজি, তখন আমরা 1 টন সমান বলি হচ্ছে কি। দেখি তো কে কে আনসার করেছে সঠিক আনসার, আমি দেখতে চাই। কে কে সঠিক অ্যান্সার করেছো দেখি। 1 টন সমান কত কেজি বলো তো? 100, 500, 1000 নাকি 2000 কেজি? 1 টন সমান হচ্ছে আমাদের 1000 কেজি। হ্যাঁ, 1 টন সমান 1000 কেজি। তারপরে হচ্ছে
1 মন সমান 40 কেজি। 1 টন আমরা প্রায় গ্রামে শুনে থাকি যে 1 মন ধান 1 মন চাল, সেটা মানে কি 40 কেজি। আর 1 টন মানে হচ্ছে 1 টন মানে কি হবে 1000 কেজি। কে কে সঠিক অ্যান্সার কমেন্ট করেছো? নাজিয়াত সুলতানা জান্নাত, আরিফা খান, নাহিদা ইভা, সাবিহা জান্নাত এশা, সামিরা জাহান বৃষ্টি, সাবিহা জান্নাত এশা 16 সি। হ্যাঁ, তোমরা কিন্তু সঠিক অ্যান্সার করতেছো সবাই। পিঙ্কিনাথ, আমি, জ্যোতি আক্তার, তৃষা, আদনান, তোমরা আসলে সবাই জানো 1 টন সমান কত কেজি। আরিফা খান, তৃষা, আদনান। হ্যাঁ দেখো, আসলে 1 টন সমান কত কেজি? 1000 কেজি। হ্যাঁ, আর মন মানে 40 কেজি, 1 টন মানে 1000 কেজি। হ্যাঁ, সঠিক উত্তর কি হবে? 1 টন মানে 1000 কেজি। দেখো, আমি তোমাদের রিমাইন্ড দেওয়ার জন্য আবারও আরেকটা কথা বলবো যে তোমরা এখনো যারা ঘরে বসে আছো কোথাও ভর্তি না হয়ে, তারা কিন্তু ভুল করতেছো এবারও। কারণ তোমার একটা কথা মনে রাখতে হবে, তুমি কিন্তু সেকেন্ড টাইমার হিসাবে পরীক্ষা দিচ্ছ। সো তোমাকে কিন্তু এবার কোনোভাবেই মিস করা যাবে না। যে কোনো সরকারি নার্সিং কলেজের একটা সিট যদি তোমাকে পেতে হয়, অতএব তোমাকে কোনো একটা প্রপার গাইডলাইনে থাকতে হবে। সেক্ষেত্রে তুমি কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের কিন্তু আসলে 6 থেকে 7 বছরের সফলতার গল্প আছে। তোমরা আমাদের পেজ ভিজিট করলে দেখতে পারবে যে আসলে আমাদের সফলতা কত %। হ্যাঁ, আমাদের কিন্তু আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ থেকে শুরু করে তোমার ঢাকার সুনামধন্য যেগুলো নার্সিং কলেজ আছে এবং ঢাকার বাইরে নার্সিং, মিডওয়াইফারি এবং বিএসসি, আমাদের সকল ক্ষেত্রে কিন্তু আমাদের স্টুডেন্টরা আছে। ইভেন সর্বাধিক স্টুডেন্ট কিন্তু আমাদের চান্স পেয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে আর্ম ফোর্স এবং ঢাকা নার্সিং কলেজে। তোমরা নিশ্চয়ই ঢাকা নার্সিং কলেজ সম্পর্কে আসলে বলার কিছু নেই, এটা সবাই জানো যে ঢাকা নার্সিং কলেজে চান্স পাওয়া আসলে কতটা সৌভাগ্যের বিষয়। সো তুমি যদি চাও যে হচ্ছে ঢাকা নার্সিং কলেজে চান্স পেতে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে আমাদের সঙ্গে যুক্ত হতে হবে, পড়াশোনা করতে হবে। কারণ ঢাকা নার্সিং কলেজে চান্স পেতে হলে কিন্তু অনেক বেশি পড়াশোনা করতে হয়। তোমার বান্ধবী যদি 2 ঘন্টা পড়ে, তোমাকে 4 ঘন্টা পড়তে হবে। কারণ কি, ঢাকা নার্সিং কলেজে চান্স পেতে হলে বেশি মার্ক পেতে হয়। এই জন্য ঢাকা নার্সিং কলেজে পড়লে তোমরা যে কত সুযোগ সুবিধা পাবা সেটা অকল্পনীয়। তোমাদের যদি কোনো বড় সিনিয়র বা কেউ থাকে, তোমরা জিজ্ঞাসা করে দেখতে পারো। এবং আমি নিজেও কিন্তু ঢাকা নার্সিং কলেজের স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, এই জন্য আমি চাই যে তোমরা আমার জুনিয়র হও। হ্যাঁ, আমি যেন তোমাদেরকে আমার কলেজে গিয়ে দেখতে পাই যে আমি যাদেরকে একটু গাইডলাইন দিতে পেরেছি তারাই হচ্ছে ঢাকা নার্সিং কলেজে চান্স পেয়েছে। তখন এটার জন্য আমার জন্য কি হবে? অনেক বড় প্রাপ্তি হবে। সো তোমরা এখনো যারা হচ্ছে ঘরে বসে আসো, এখনো সময় আছে অ্যাডমিশনের, তোমাকে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। না হলে কিন্তু কি তুমি সেরা প্রস্তুতি নিতে পারবে না। কারণ দেখো, আমাদের কিন্তু আসলে সিকোয়েন্স অনুসারে সবকিছু গোছানো, যে আমরা কিন্তু জানি যে আসলে তুমি আসলে পড়াশোনা করতেছো ঠিকই অনেক, কিন্তু আমার তো অনেক পড়াশোনা করার দরকার নেই বাবা। আমাকে পড়তে হবে লিমিটেড থিংস, অনলি লিমিটেড থিংস। হ্যাঁ, যেই বিষয়গুলো থেকে আমাদের সবসময় কি আসে, পরীক্ষায় প্রশ্ন আসে। কারণ কি, আমাদের 6 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স, যে আমরা জানি কোন বিষয়গুলো পড়লে তোমার আসলে অল্প পড়ে চান্স পাওয়া যায়। সেই জন্য কিন্তু কি করতে হবে, ঘরে বসে না থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। মা আমার স্বপ্ন, জি আপু দোয়ায় রাখবেন। অবশ্যই তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা আছে দেখেই তো আমরা আজকের ফ্রি ক্লাসটি তোমাদের জন্য নিয়ে এসেছি। কারণ আমরা চাই আমাদের জন্য যেন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। দেখো, তুমি চান্স পেলে কিন্তু আমাদের কিছু না, কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে। এই জন্য আমরা নিরলস পরিশ্রম দিয়ে যাচ্ছি তোমাদের স্বপ্ন যেন পূরণ হয়। অতএব কি করতে হবে, পেজে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজে যোগাযোগ করতে হবে। তোমরা কিন্তু খুব স্বল্প মূল্যে আমাদের এখানে ভর্তি হতে পারবে। এবং তোমাদের জন্য একটা সব থেকে বড় সুযোগ, যে তোমরা ঘরে বসে ক্লাস করতে পারবে। এর থেকে বড় সুযোগ কোথায় আছে বলো?
আগে যখন আমরা কোচিং করতাম তখন কিন্তু আমরা অনলাইনে করার আমাদের সুযোগ ছিল না, আমাদেরকে এই ফার্ম গেট থেকে, বাসা ভাড়া থেকে, বাসার থেকে টাকা এনে কত টাকা খরচ করে বাবা মা পড়াশোনা করেছে, কিন্তু তোমাদের দেখো খুবই স্বল্প মূল্যে ঘরে বসে পড়তে পারতেছো বাবা মার কাছে থেকে, তুমি তোমার সেরা হচ্ছে কি করতে পারতেছো, প্রস্তুতি নিতে পারতেছো। আমাদের এখানে থেকে খাওয়ার কষ্ট, ঘুমের কষ্ট, আরো যে কত কষ্ট হইতো সেটা আসলে বলা শেষ করা যাবে না, কিন্তু তুমি কত সহজেই ঘরে বসে পড়াশোনা করতে পারতেছো। আমাদের কিন্তু অফলাইনে অনলাইনে পেইড বেসের ক্লাস চালু হয়ে গেছে, এখনো যারা ঘরে বসে আসো দ্রুত পেজে নক করতে পারো। আপু হচ্ছে আপু হাসি, নাহিদাই ভাবু আপু এবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে। হ্যাঁ দেখো এবার কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে দেখেই তো তোমাকে কি করতে হবে, আমাদের মতো জায়গাতে এসে ভর্তি হতে হবে, না হলে তুমি তো বুঝবে না। কারণ দেখো এবার প্রশ্ন কিন্তু অনেক হার্ড হয়েছে, সো এই হার্ড কোশ্চেনগুলো কিভাবে সহজ উপায়ে পড়ে তুমি চান্স পেতে পারো সেই জন্য কিন্তু তোমাকে অবশ্যই আমাদের কাছে আসতে হবে, ঠিক আছে? সুমাইয়া সিমি ভর্তি হতে চায়, এই যে আমাদের পেজে দেওয়া নাম্বার অথবা আমাদের পেজে হচ্ছে কি করতে হবে, নক করতে হবে, তাহলে তুমি ভর্তি হতে পারবে, ঠিক আছে? চলো আমরা আবার প্রশ্নে চলে যাই। জি মা আমার স্বপ্ন, জি আপু কষ্ট করলে কেষ্ট মিলে, হ্যাঁ অবশ্যই তোমাকে কিন্তু কষ্ট করতে হবে, আমরাও কিন্তু কষ্ট করে পড়াশোনা করে চান্স পেয়েছি এবং তোমাকেও কষ্ট করে পড়তে হবে, আর তোমার কষ্টটা কিছুটা লাঘব করার জন্য আমরা আছি, সো আমাদের সাথে যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমার কষ্ট আর কষ্ট মনে হবে না। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি, কটি নিউক্লিওটাইড ডিএনএ গঠন করে? আমরা ডিএনএতে তখন আমরা একটু আগে ডিএনএ নিয়ে একটা কোশ্চেন পড়েছি তাই না, যে ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক, তারপরে ডিএনএ হচ্ছে আমাদের চুলের রং, চোখের রং এগুলো করে, তারপরে ডিএনএ হচ্ছে কি আমাদের সকল ধরনের মানুষ থেকে শুরু করে ব্যাকটেরিয়া সকল ধরনের জীবের বংশগতির ধারক ও বাহক, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একটা বিষয় তখন পড়াইনি, সেটা হচ্ছে এই প্রশ্নটা, কারণ নেক্সট এই প্রশ্নটা আছে বিধায় আমি পড়াইনি যে কতটি নিউক্লিওটাইড গঠন করে, ডিএনএ গঠন করে। দেখি কে কে আনসার পারো, দেখি বলো তো কতটি নিউক্লিওটাইড ডিএনএ গঠন করতে পারে, দেখি কে কে সঠিক আনসার জানো। দেখো ডিএনএ সহজভাবে যদি আমি বুঝতে চাই, ডিএনএ এর গঠন হলো দ্বিগুণ, দ্বিগুণ সর্পিল বলে, বাংলায় বলে কি, নামটা একটু শুনতে অদ্ভুত লাগে, দ্বিগুণ সর্পিল অথবা ডাবল হেলিক্স, আমরা সাধারণত ইংলিশে পড়েই অভ্যস্ত, ডাবল হেলিক্স। অর্থাৎ নিউক্লিওটাইড হচ্ছে কয়টা, ডিএনএ এর গঠন হচ্ছে দ্বিগুণ সর্পিল বা ডাবল হেলিক্স। আমরা দেখেছি না ডিএনএ আসলে দেখতে কেমন, এই যে এরকম না, এই যে এটাকে বলে হচ্ছে ডাবল হেলিক্স বা দ্বিগুণ সর্পিল। তাহলে কতটি নিউক্লিওটাইড ডিএনএ গঠন করে, আমরা যেহেতু বলছি দ্বিগুণ, দ্বিগুণ সর্পিল, তাহলে আনসার কি হবে বলো তো, দ্বিগুণ মানে কি দুটি, আর এটা কি দ্বিগুণ সর্পিলের ইংলিশে কি বলে, ডাবল হেলিক্স, তাহলে কতটি নিউক্লিওটাইড ডিএনএ গঠন করে, সঠিক আনসার কি হবে, দেখি কে কে আনসার দিয়েছো। সঠিক অ্যান্সার কি কে দিয়েছো, কয়টি নিউক্লিওটাইড ডিএনএ গঠন করে, কয়টি নিউক্লিওটাইড বলো তো, সঠিক অ্যান্সার কি হবে, খ দুটি, দুটি নিউক্লিওটাইডের মাধ্যমে হচ্ছে কি হয় আমাদের ডিএনএ গঠন হয়, কয়টি নিউক্লিওটাইড, দুটি নিউক্লিওটাইডের মাধ্যমে আমাদের ডিএনএ গঠিত হয়। ওকে নেক্সট প্রশ্নে চলে যাই, গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া কি নামে পরিচিত, এটা আমি তোমাদেরকে বলবো না, তোমাদেরকে অ্যান্সার করতে হবে, দেখি কে কে অ্যান্সার করতে পেরেছো, সঠিক অ্যান্সার কোনটা বলো তো, গাছের খাদ্য তৈরির প্রক্রিয়া কি নামে পরিচিত, দহন, সালোক সংশ্লেষণ, নিঃসরণ নাকি পরিপাক,
তোমরা বলো তো হচ্ছে আমাদের গাছপালা কিভাবে খাদ্য তৈরি করে? তোমরা কি জানো যে আমাদের গাছ কিভাবে খাদ্য তৈরি করে? সামিরা জাহান বৃষ্টি, সামিরা জাহান বৃষ্টি সঠিক অ্যান্সার দিয়েছো। সুমাইয়া সিমি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, আসলে কিভাবে বলো তো? সামিরা জাহান বৃষ্টি, বলো তো কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে? সেইটা হচ্ছে খুব সহজ একটি ব্যাখ্যা আসলে আছে, সেটা গাছ সূর্যের আলো, সূর্যের আলো, পানি আর কার্বন ডাইঅক্সাইড, মানে কি সূর্যের আলো, পরিবেশ, গাছের টিস্যু থেকে পানি এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড, এই তিনটা জিনিস সংগ্রহ করে গাছ হচ্ছে কি করে? গাছ সূর্যের আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে, যাকে বলে কি সালোক সংশ্লেষণ। ইংলিশে কি বলে? ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস বলে। হ্যাঁ, গাছ কি করে, গাছ কিভাবে খাদ্য তৈরি করে? হচ্ছে সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে পানি এবং কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে পরিবর্তন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, কি প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ খাদ্য তৈরি করে, যাকে ইংলিশে বলে কি ফটোসিনথেসিস। এবং এই খাদ্য তৈরির পিছনে একটা রঞ্জক পদার্থ কাজ করে, সেটার নাম কি জানো? সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, আমরা দেখি না গাছের পাতা সবুজ, ডালপালা সবুজ, সেগুলো কেন সবুজ হয় বলো তো? এই যে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক পদার্থর কারণে, সবুজ রঞ্জক পদার্থর কারণে হচ্ছে কি হয়? সালোক সংশ্লেষণ হয়। দেখো একটা জিনিস, আমরা কি পাই? অক্সিজেন পাই, তাই না? আর আমরা ত্যাগ করি কি? পরিবেশ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড। এই অক্সিজেনটা আমরা কোথায় পাই? এই গাছ যখন তোমার খাদ্য তৈরি করবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তখন সে কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যবহার করে এবং অক্সিজেনটাকে হচ্ছে কি করবে? উৎপন্ন করে, যা আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। তাহলে আমরা কিন্তু একটা প্রশ্নের মাধ্যমে অনেকগুলো প্রশ্ন পড়ে ফেললাম, যে হচ্ছে ক্লোরোফিলের সহায়তায় গাছ সূর্যের আলো, পানি, কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, এবং এই খাদ্য তৈরিতে সহায়তা করে কে? ক্লোরোপ্লাস্ট, যা হচ্ছে কি রঞ্জক পদার্থ। যেমন আমরা গাছের পাতা দেখি সবুজ, এগুলো কিসের মাধ্যমে হয়? ক্লোরোপ্লাস্টের মাধ্যমে। এছাড়াও সালোক সংশ্লেষণ, এই সালোক সংশ্লেষণকে অপর নাম কি? ফটোসিনথেসিস। বুঝতে পেরেছো? তারপরে দেখো তো কি আছে, পানি ফুটে কত ডিগ্রি সেলসিয়াসে গলে? দেখো এটার একটা সহজ পড়া, সেইটা হচ্ছে পানির ফুটে কত ডিগ্রি সেলসিয়াসে গলে। এটা আসলে প্রশ্নটাই ভুল। হ্যাঁ, প্রশ্নটা ভুল না। দেখো পানি ফুটে কত ডিগ্রি সেলসিয়াসে গলে, পানির গলনাঙ্ক। হ্যাঁ, পানির গলনাঙ্ক, পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, অর্থাৎ মানে কি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, আর পানি ফুটে কত ডিগ্রি তাপমাত্রায়? পানি ফুটে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন তাহলে কি পানি কি গলে? হ্যাঁ, পানি কি গলে? পানি আসলে গলে না, বরফ গলে আর পানি হচ্ছে কি ফুটে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে বলো তো? তোমরা কি বুঝতে পেরেছো?
পানি কিন্তু গলে না, পানি হচ্ছে কি হয়, ফোটে। পানির গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর পানি ফুটে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই জন্য আমরা বলবো কি, পানি ফুটে না গলে। তাহলে কি হবে আনসার? পানি গলে না, পানি হচ্ছে কি হয়, ফুটতে শুরু করে। যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় তখন পানি ফুটতে শুরু করে। আরেকটা দেখো, শ্রবণ ইন্দ্রিয় কোনটি? শ্রবণ মানে কি? শ্রবণ মানে কি বলতো? শ্রবণ মানে হচ্ছে যেখানে আমরা শুনতে পাই, চোখে আমরা দেখতে পাই, নাকে আমরা ঘ্রাণ শুনতে পাই, জিহ্বা দিয়ে স্বাদ পাই, এবং কানের মাধ্যমে কি পাই আমরা? কানে শুনতে পাই। কানের মাধ্যমে কি পাই? শুনতে পাই। তোমাদের দেখো, আজকের আমাদের এই ক্লাসটা কিন্তু আজকে এই পর্যন্তই। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বিএসসি ডিপ্লোমা এবং মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। আমাদের হেড অফিস কি ফার্মগেট শাখায়, আমাদের আরো অন্যান্য শাখা রয়েছে, এবং আমাদের মেইন শাখা হচ্ছে কি ফার্মগেট শাখা। তোমরা সেখানে সহজেই ভর্তি হতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং দেখো, অনলাইনে তোমরা 5,500 থেকে 1,500 টাকা ছাড়ে ভর্তি হতে পারবে। সো যারা এখনো ঘরে বসে আছো, দ্রুত কি করতে হবে, জয়েন করে ফেলতে হবে আমাদের সঙ্গে, যেন হচ্ছে তোমাদের কি হয়, এবারের ভর্তি পরীক্ষাটা মিস হয়ে না যায়। সো তোমাদের উদ্দেশ্যে আমার আরেকটা কথাই থাকবে যে যত দ্রুত পারো আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে। এবং আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা জয়েন করতে চাইলে এখন থেকেই শুরু করতে হবে। সবাইকে ধন্যবাদ। সামিরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাদের ধন্যবাদ। নাহিদা, সামিরা, সুমাইয়া, হ্যাঁ সুমাইয়া, সিমি, জ্যোতি আক্তার, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তোমরা যদি এমন আরো বিজ্ঞান ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমাদের হচ্ছে ভালো থেকো, শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।